আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন। আসসালামু আলাইকুম এবং আদাব। হঠাৎ করেই সারা বাংলাদেশে একটা শোর উঠেছে যে আগামী নির্বাচনে জামাতে ইসলাম সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠন করবে। আসলে কি তাই? আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত থাকবেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, রীতিমতো চমকে যাবার মতো। রূপান্তরের সত্যের আজকের পর্বে সবাইকে স্বাগত। হঠাৎ করে কি এমন হলো যে বাংলাদেশে একেবারে অনেকের সাথে কথা বলেই জানতে পারছি যে আসন্ন 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে জামাত সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করবে। এবং ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে একটা সংখ্যা 162 আসনে জামাত এবং তার জোট জয়লাভ করবে। একদম সুপরিকল্পিতভাবে এই 162টাই চালিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, পার্লামেন্টের কথা অনেকে বলছেন যে বিএনপিকেও কাছাকাছি 130 বা এরকম আসনে জয়লাভ করানো হবে, যার ফলে একটা খুব স্ট্রং ঝুলন্ত পার্লামেন্ট হয়, কেউ একক সংখ্যাগরিষ্ঠ না পায়। এ ধরনের একটা হাইপোথিসিসও বাজারে আছে। জাতীয় পার্টিকে 15 থেকে 30টার মতো সিট দিয়ে ব্যালেন্সিং জায়গায় রাখা হবে। নানা কথা শোনা হচ্ছে, কিন্তু খুব জোর করে যেটা শোনা হচ্ছে যে জামাতে ইসলাম ক্ষমতায় আসছে। কিছু ন্যারেটিভ শুনলেই বোঝা যায়, যেমন বলা হচ্ছে যে আওয়ামী লীগকে দেখেছি গত 17 মাস এবং তার আগে 2001 থেকে 2006 কিংবা তারও আগে আমরা বিএনপি কে দেখেছি, এবার জামাতকে দেখেন। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তো অভিযোগের শেষ নাই, বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ। এবং বিএনপি 17 মাসে যে পারফরমেন্স দেখিয়েছে, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, তাতে আর 2001 সাল পর্যন্ত ফিরে যাওয়ার দরকার নেই। সুতরাং এই সুযোগে জামাত বলছে এবং জামাত ঘরে ঘরে যাচ্ছে, বাড়িতে বাড়িতে গিয়ে তারা নারী ভোটারদের এনআইডি কার্ডের তথ্য সংগ্রহ করছে এবং অত্যন্ত পরিকল্পিতভাবেই জামাত এগোচ্ছে। আসলেই কি জামাত ক্ষমতায় যাবে? বাংলাদেশে বড় দুটো রাজনৈতিক দল হলো আওয়ামী লীগ এবং বিএনপি, এবং রাজনীতি যেকোনো যদি নির্বাচন হয় সকলের অংশগ্রহণে, তাহলে মূল লড়াইটা হয় আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। এবার যেহেতু আওয়ামী লীগের জয়ে শঙ্কিত হয়ে আওয়ামী লীগকে নির্বাচনী মাঠ থেকে দূরে রাখা হয়েছে, সেহেতু মনে করা হচ্ছে যে বিএনপি একেবারে বিনা বাধায় নির্বাচনে জয়লাভ করবে। এবং বাস্তবতা হলো, যদি আওয়ামী লীগ বাদ দিলাম, বর্তমান অবস্থায় যদি নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে জামাতে ইসলামী আসলে কি 30টার বেশি সিট পাবে? এ পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচনে তারা সর্বোচ্চ 18টার বেশি আসন পায়নি। যেবার 18টা আসন পেয়েছিল, সেবারও বিএনপির সাথে একটা আন্ডারহ্যান্ড অ্যালায়েন্স ছিল। তো সেই জামাতে ইসলামী আজকে কি করে 162টা সিট পায়? অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই প্রচারটা চালানো হচ্ছে, এই প্রোপাগান্ডাটা চালানো হচ্ছে। এবং শুধু দেশে নয়, দেশের বাইরেও এটি চলছে। তুরস্কের একটি খুব জনপ্রিয় দৈনিক, যেটা সরকারের সমর্থক দৈনিক, ডেইলি সাবা, সেখানে বলা হয়েছে যে আসন্ন নির্বাচনে জামাতে ইসলাম ক্ষমতায় আসতে পারে। কদিন আগে ওয়াশিংটন পোস্টে আপনারা দেখেছেন যে ঢাকায় মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা কতিপয় নারী সাংবাদিকদের সাথে কথা বলেছেন, সেখানেও একটা ইঙ্গিত আছে জামাতের ক্ষমতায় আসার। ডয়েচে ভেলেও একটি কলাম ছাপা হয়েছে, সেখানেও জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা নিয়ে কথা বলা হয়েছে। অর্থাৎ দেশের বাইরেও একটা প্রোপাগান্ডা চলছে, দেশের ভেতরে একটা চলছে। আপনারা খেয়াল করেছেন যে খুব রিসেন্টলি একটা গোয়েন্দা সংস্থার বরাতে কয়েকটা প্রজ্ঞাপন, ঠিক প্রজ্ঞাপন বলে কিনা, এগুলো ঘুরে বেড়াচ্ছে। যেমন 75% আসনে জামাতে ইসলামের প্রার্থীকে জেতাতে হবে, এই ধরনের একটা ইনস্ট্রাকশন সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চলে গেছে। আমি বাংলাদেশের কয়েকজন উপজেলা নির্বাহী অফিসার ও সাথে কথা বলে নিশ্চিত হয়েছি যে গত দুদিনের মধ্যে সরকারের কাছ থেকে, সরকারের উপরের মহল থেকে স্পষ্ট নির্দেশ গেছে যে তার জেলায় অধিকাংশ আসনে জামাতে ইসলামী প্রার্থীকে জয়লাভ করাতে হবে। তো এই যে আপনাদের যদি পরিচিত উপজেলা নির্বাহী অফিসার থাকে এবং খুব ঘনিষ্ঠ কেউ থাকে, তাহলে আপনারা আমার এই তথ্যটি যাচাই করে দেখতে পারেন, কারণ আমি যে সূত্রগুলো থেকে এটা পেয়েছি সেটি অসত্য হবার কথা নয়। তো গোয়েন্দা সংস্থার রিপোর্টের বরাত ছড়িয়ে গেছে, প্রশাসনের থেকে নির্দেশ অলরেডি ইউএনও পর্যন্ত চলে গেছে। সুতরাং এই নির্বাচনে ডক্টর ইউনূস এবং তার প্রশাসন যে চাইছে, দুটো জিনিস চাইছে তারা। একটা হলো গণভোটে হা, এবং জামাতে ইসলামকে তারা ক্ষমতায় দেখতে চায়। জামাতে ইসলামকে ক্ষমতায় দেখতে চাওয়ার অন্যতম কারণ হলো যে ডক্টর ইউনূস বিদেশের সাথে যেসব চুক্তি করেছে, বিশেষ করে আমেরিকার সাথে যেসব
গোপনীয় চুক্তি করেছে। আমেরিকা এবং ডক্টর ইউনূস মনে করে যে জামাতে ইসলাম ক্ষমতায় আসলে এই চুক্তিগুলো বিনা বাধায় তারা কন্টিনিউ করতে পারবে। ইতিমধ্যে দেখেন চট্টগ্রাম পোর্টের একটা কন্টেইনার টার্মিনাল এনসিটি, সেটা ডিপি ওয়ার্ল্ডকে দিতে যাচ্ছে, কিন্তু অলরেডি চট্টগ্রাম বন্দরে এটা নিয়ে আন্দোলন শুরু হয়েছে। কিন্তু জামাত আসলে তারা ধারণা করে যে ইউনূস যে সার্ভিসটা, যে সুযোগগুলো দিয়েছে বিদেশি পরাশক্তিদের, জামাত উইল কন্টিনিউ দ্যাট, বিকজ জামাতের তো বাংলাদেশের প্রতি খুব একটা মমতা নেই। বাংলাদেশের ৭১-এর যে মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধে জামাত ইসলামের ভূমিকা সেদিন যা ছিল, আজকেও বাংলাদেশের ব্যাপারে, মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের সেই ভূমিকাটা চেঞ্জ হয়নি। একটা জিনিস খুব যেটা রটানো হচ্ছে যে আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপি কে দেখেছেন, জামাত একেবারে ধোয়া তুলসী পাতা, তার গায়ে দুর্নীতির দাগ নাই, চাঁদাবাজির দাগ নাই, সুতরাং জামাতকে ভোট দিন। এই যে দাবিটা করছে, এটা কি আসলেই সত্য? এটা অস্বীকার করছি না যে জামাতের বা শিবিরের কর্মীরা হয়তো টেম্পু স্ট্যান্ড দখল করে না, হয়তো আপনার বাড়ির তৈরির সময় যে বলে না যে আমি বালি সিমেন্ট এগুলো সাপ্লাই দিব, কিন্তু জামাত কিন্তু অনেক হাই লেভেলে অনেক বেশি দুর্নীতিতে জড়িত। চাঁদাবাজি তো জামাতের একদম শিরায় শিরায়। এই যে 2024 সালের অগাস্ট যে জঙ্গি অভ্যুত্থানটা হলো, তারপরে জামাত প্রায় 40 থেকে 50 হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে। একটা উদাহরণ দিই, চট্টগ্রামের একজন শিল্পপতি, একটা শিল্প গ্রুপ, বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং শিল্প গ্রুপস, সেই শিল্প গ্রুপের তাদের কাছ থেকে তাদের বলা হয়েছিল তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর, সুতরাং তাদের বিরুদ্ধে ব্যাপক ব্যবস্থা নেওয়া হবে। তাদের কাছ থেকে 1000 কোটি টাকা চাঁদা নিয়েছে, হাদিয়া নিয়েছে জামাতে ইসলাম, এবং এর বিনিময়ে তারা এখন আর ফ্যাসিস্টের দোষর নয়, তারা ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে কোনো আইনি মামলা টামলা কিচ্ছু নাই। এই গ্রুপটা সম্প্রতি এই যে বিদেশ থেকে বাংলাদেশে গম আসে, সেই গম আনার জন্য বাংলাদেশের এজেন্ট তারা, অর্থাৎ 1000 কোটি টাকা তারা দিয়েছে ঠিকই, কিন্তু তার চেয়ে বেশি টাকা তারা তুলে নেবে। আরো বেশ কয়েকটা শিল্প গ্রুপ জামাতকে সরাসরি ফান্ডিং করছে। একটা শিল্প গ্রুপ জামাতের সকল নির্বাচনী ব্যয় বহন করছে। এদিকে ইসলামী ব্যাংকের নামে তারা 5-6টা ব্যাংকের দখল নিয়েছে, এই ব্যাংকগুলোতে তাদের স্টাফ রয়েছে। সুতরাং জামাত ইসলামকে যদি আপনি সাধু ধোয়া তুলসী পাতা বলেন, তাহলে সেটা হবে সত্যের বরখেলাপ। এখন বিএনপি কি করবে? বিএনপি কি আসলে টের পাচ্ছে এই যে সরকার চাইছে জামাত ইসলাম ক্ষমতায় আসুক? আবার সেনাপ্রধান এই জেনারেল ওয়াকার খান, তিনি আবার তারেক রহমানকে আশ্বাস দিচ্ছেন যে বিএনপি ক্ষমতায় আসুক, এটা তিনি চান, কিন্তু এটাও সত্যি নয়। কারণ ওয়াকার খানের এই ব্যবহারটা যদি এতদিনে আমরা না বুঝতে পারি, তার চরিত্রটা যদি না বুঝতে পারি, এই ওয়াকার খান যিনি শারীরিক অসুস্থতার কারণে আর্মিতে মেডিকেল গ্রাউন্ডে প্রমোশনের অযোগ্য ছিলেন, ব্রিগেডিয়ারের উপরে তার প্রমোশন হওয়ার কোনো বৈধ কারণ ছিল না, সেই জায়গাটা অ্যাভয়েড করে, সেই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে শেখ হাসিনা সরকার তাকে সেনা প্রধান করেছিলেন, এবং সেই সরকারের সাথে কি পরিমাণ বেইমানি করেছে এই ওয়াকার খান। এবং 3রা আগস্ট 4 আগস্ট 2024 রাত পর্যন্ত সে শেখ হাসিনাকে বলেছিল যে আমি এগুলো, আমার আর্মি এগুলো টেক কেয়ার করবে, আপনি এগুলো নিয়ে টেনশন করেন না, আপনার দলকে রাজপথে নামিয়েন না। ঠিক একই গেম সে তারেক রহমানের সাথে খেলছে। তারেক রহমান কিংবা বিএনপি এটি বুঝতে পারছে কিনা এটা তাদের ব্যাপার। তবে বাংলাদেশের 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, সেই নির্বাচন নিয়ে কিন্তু ফলাফল যে কোনো মুহূর্তে সবাইকে চমকে দিতে পারে, এবং জামাতকে ক্ষমতায় আনার জন্য সেনাবাহিনী, ইউনূস এবং সরকারের প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। এর সাথে কয়েকটা বিদেশি শক্তিও জড়িত। এই অবস্থায় বিএনপি কি তৈরি আছে? তাই বিএনপি কি বিরোধী দলীয় রাজনীতিতে যেতে রাজি আছে কিনা, এটা বিএনপিকে ভেবে দেখতে হবে। এবং সারা দেশে যদি আপনারা খবর নিয়ে দেখেন, একদম সুপরিকল্পিতভাবেই আপনার খুব কাছের একজন মানুষ এসে বলছে যে এবার আমরা জামাতকে ভোট দিব। এটা কিন্তু আমার খুব কাছের 2-1 মানুষ ঢাকার থেকে রীতিমতো এই কথাগুলো বলছে, এবং তারা বেশ কিছু ভুয়া স্ট্যাটিস্টিক্স আপনার সামনে হাজির করছে। এই অবস্থায় বিএনপি কি নির্বাচনে যাবে? নির্বাচনে গিয়ে পরাজয় মেনে বিরোধী দলের আসনে বসবে? প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমি যখন ঢাকা মেডিকেল কলেজে পড়তাম, আমার এক বন্ধু ছিল, সে আবার
এইচএসসি তে একটা বোর্ডে ফার্স্ট র্যাঙ্ক করেছিল কম্বাইন্ড মেরিট লিস্টে। আমার এই বন্ধুটি ইসলামী ছাত্র শিবির করত এবং সে ঢাকা দক্ষিণের সভাপতি হয়েছিল। খুবই ডিভোটেড ছিল, পড়াশোনায় যেমন মেধাবী ছিল, এই শিবির করত খুব ডাইহার্ড। তো একদিন দেখলাম আমার সেই বন্ধু ঢাকা মহানগর দক্ষিণের শিবিরের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছে। এই পদত্যাগের কারণটা ইন্টারেস্টিং। আমার বন্ধু বলেছিল যে জামাত সব সময় বলেছে যে নারী নেতৃত্ব হারাম, অথচ সেই সময়ে জামাতে ইসলামী খালেদা জিয়ার নেতৃত্বাধীন যে বিএনপি, সেই বিএনপির আন্ডারে একটা জোটে জয়েন করেছিল। তার মানে খালেদা জিয়ার নেতৃত্বাধীন একটি জোটে জামাতে ইসলাম জয়েন করেছিল, অথচ জামাতে ইসলাম তার নেতাকর্মীদের বলেছে তারা বিশ্বাস করে নারী নেতৃত্ব হারাম। তার প্রতিবাদে আমার বন্ধু ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিল। অনেক আগের ঘটনা, কিন্তু দেখেন এইটাই হলো জামাতে ইসলামের স্ট্যান্ড। জামাতে ইসলাম যে ইসলামে বিশ্বাস করে, সেই ইসলামে বলা হয় যে নারীরা কিছু কাজের জন্য খুব উপযুক্ত, আবার কিছু কাজের জন্য মোটেও উপযুক্ত নয়। যেসব কাজের জন্য তারা উপযুক্ত সেসব কাজই তারা করবে। কিসব কাজের জন্য তারা উপযুক্ত? এই যেমন ঘর সামলে রাখা, সন্তান লালন পালন করা, এগুলোই মেয়েদের কাজ। কিন্তু মেয়েরা বাইরে গিয়ে কাজ করবে, মেয়েরা রাজনৈতিক দলে নেতৃত্ব দেবে, এগুলো মেয়েদের কাজ না। এবং এটাই জামাতে ইসলামের রাজনীতি, আপনি পছন্দ করেন আর নাই করেন। এই জামাতে ইসলামের একজন লোকাল নেতা, তিনি ডাকসুকে বললেন, ডাকসু এক সময় যে মাতালের আখড়া ছিল, বেশ্যাখানা ছিল। এটাই জামাতে ইসলামের নেতৃত্বের দৃষ্টিভঙ্গি। এগুলো তো অবাক হওয়ার কিছু নেই। জামাতে ইসলামের আমির ডক্টর শফিক সম্প্রতি আল জাজিরা টেলিভিশনে একটা ইন্টারভিউ দিয়ে বলেছেন, এবং সেখানে তিনি নারী নেতৃত্বের বিপক্ষেই বলেছেন। এবং দেখেন, এই যে সারা দেশে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সেখানে কিন্তু জামাতের কোনো নারী প্রার্থী নেই। জামাত আজ অবধি, শুধু এবারের নির্বাচন না, কোনোদিন কোন সংসদ নির্বাচনে কোনো নারীকে প্রার্থী করেননি। প্রতিযোগিতামূলক যে সংসদ নির্বাচন, সেখানে কখনোই কোনো এমপি ক্যান্ডিডেট নারী ছিলেন না। তাহলে এটাই তো জামাত ইসলামের না রাজনীতি। খুব রিসেন্টলি জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের যে এক্স হ্যান্ডেল, যেটা আগে টুইটার বলতেন, সেই টুইটারে তার একটা টুইট প্রকাশিত হয়েছে। সেই টুইটটা আমি একটু বাংলা করেছি, আমি আপনাদের একটু পড়ে শোনাই, তাহলে বাকি আলোচনাগুলো সুবিধা হবে। সেই টুইটে বলা হয়েছে, নারীদের বিষয়ে জামাতের অবস্থান কোনোভাবেই কনফিউজড বা অ্যাপোলজেটিক নয়, মানে বিভ্রান্তিকর নয়, এটি নীতিগত। আমরা মনে করি না যে নারীদের নেতৃত্বে আসা উচিত। জামাতে এটা অসম্ভব, আল্লাহ তা অনুমতি দেননি। আমাদের বিশ্বাস, আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে। এটি আর কিছু নয়, এটা আরেক ধরনের পতিতাবৃত্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমের অশ্লীলতা, কর্মক্ষেত্রে হয়রানি এবং নারীদের পণ্য হিসেবে ব্যবহার, এগুলো উন্নতির লক্ষণ নয়, এগুলো নৈতিক পতনের উপসর্গ। যতই তা ফ্যাশনেবল হয়ে উঠুক না কেন, আমরা অনৈতিকতার সঙ্গে কোনো আপোষ করব না। জামাতে আমির এই যে এক্স হ্যান্ডেলের টুইটটা করেছেন, এটা আমি একটু আগেও বললাম যে এটাই আসলে জামাতের রাজনীতি। জামাতের রাজনীতি
জামাত যেটা বিশ্বাস করে সেটাই বলা হয়েছে, কিন্তু এটার একটা তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দেশে, বিশেষ করে দেশের নারী সমাজ এটার উপরে ক্ষুব্ধ হয়ে উঠেছে। তখন জামাত যেটা করেছে, জামাত তখন বলেছে যে না, তাদের আমিরের এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্টটা হ্যাকড হয়েছে এবং তারা পরে জিডি করেছে থানায়। আসলেই কি জামাতের আমিরের অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে, নাকি জন প্রতিক্রিয়ার মুখে তারা এই মিথ্যে দাবি করছে? টুইটার যদি হ্যাকড হয়, প্রথমত হলো যে জামাত কিন্তু আইটিতে অনেক অ্যাডভান্স। জামাত আওয়ামী লীগের মতো না। শেখ হাসিনার সরকার সারা দেশটাকে ডিজিটাল করেছে, কিন্তু নিজেরা অ্যানালগ রয়ে গেছে। অধিকাংশ আওয়ামী লীগ নেতারই কিন্তু অ্যানালগ আচরণ। ওবায়দুল কাদেরের একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল, প্রচুর ফলোয়ার ছিল। সেই অ্যাকাউন্টে আমরা দেখতাম যে তিনি নিত্য নতুন স্যুট, টাই আর ঘড়ি পরে ফুল বাগানে, বিভিন্ন বাগানে দাঁড়িয়ে ইংলিশ কোটেশন সহ পোস্ট দিচ্ছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ফেসবুক পেজ। কিন্তু জামাত তো সেই জায়গায় নাই। জামাত শিবির, এদের আইটি সেল ভেরি স্ট্রং। তো এদের টোটাল আইটি যে টিমগুলো কাজ করে, জামাতের আমির তো আর নিজে এইসব আমার মনে হয় না এই অ্যাকাউন্টগুলো মেনটেন করে, তার যে পিআর টিম আছে তারা মেনটেন করে। তো তারা তো আল জাজিরা বা ওই জামাতের নেতার কথা, তার সাথে কিন্তু এই টুইটের ভাষ্যটা মেলে। তারা তো মনে করে যেসব মেয়েরা কাজ করে তারা বেশ। তো এখন আমরা অনেকে অবাক হচ্ছি, আর জামাত তো বলতেছে হ্যাকড হয়েছে। হ্যাকড হওয়ার কোনো কারণ নেই। প্রথমত ইটস এ হাইলি ওয়েল প্রোটেক্টেড একটা আইডি। দ্বিতীয়ত হলো যদি হ্যাক হয়ও, আপনি এরকম 7-8 ঘন্টার মধ্যে সেটা আপনি রিকভার করতে পারবেন না। এক্স হ্যান্ডেল, আগে যেটা টুইটার ছিল, এই টুইটারের অ্যাকাউন্ট রিকভার করতে 12 ঘন্টা বা তার চেয়েও বেশি সময় লাগে। আরো কয়েকজন আইটি বিশেষজ্ঞের সাথে কথা বলে যেটা জানলাম, যদি আসলেই হ্যাকড হয়ে থাকে, তাহলে কোন আইডি থেকে এটা হ্যাক হয়েছে, মানে কোন আইডি থেকে হ্যাকার এখানে সাইন ইন করেছে, কোন লোকেশন থেকে এটা করেছে, কোন আইপি অ্যাড্রেস থেকে এটা করেছে, সবই ডিটেক্ট করা যায়। তো জামাতের পক্ষ থেকে তো ওই হ্যাকারের আইডি এবং ডিটেলস দিয়ে স্ক্রিনশট দিয়ে আমাদের জানাতে পারত, সেটা হয়নি। এখন এর বিরুদ্ধে আমাদের একজন ফেসবুক পার্সোনালিটি আছে, নীলা ইসরাফিল, দেখলাম যে এর প্রতিবাদে ঝাড়ু মিছিলের আয়োজন করেছে। তো এখন আপনারা ঝাড়ু মিছিল করেন, প্রতিবাদ করেন, জামাতকে যদি ভোট দেন, জামাতকে যদি নির্বাচিত করেন, তাহলে নারীকে ঘরের ভেতরেই থাকতে হবে। দ্যাট ইজ জামাত পলিটিক্স। এটা বদলানোর কোনো সুযোগ নেই। তারা শরিয়া আইনের কথা বলুক বা যাই বলুক, এটা তারা বিশ্বাস করে। তো জামাত এটা করবেই। এখন আপনি যদি কবি আবুল হাসনাত মিল্টনকে বিয়ে করেন, তার সাথে প্রেম করেন এবং বলেন যে কি ভাই আপনি কবিতা লেখেন কেন, তাহলে তো হবে না। আপনি জামাতকে যদি ক্ষমতায় আনেন, জামাতকে যদি ভোট দেন, তাহলে বাংলাদেশের নারী সমাজ গেট রেডি যে আপনাকে বোরকা পরে চলতে হবে, বোরকা ছাড়া বাইরে যাইতে পারবেন, আরো অনেক নিয়ম, এবং আপনাকে ঘরে থাকতে হবে, আপনি কাজ করবেন না। এবং এর আগেও ডক্টর শফিক কিন্তু দু একটা বক্তৃতায় সেই ইঙ্গিত দিয়ে রেখেছে। আমার ভয় হয় যে বাংলাদেশে আল্লাহ না করুক জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে, সেই সম্ভাবনা যদিও ভীষণ 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 কম, তাহলে বাংলাদেশ আফগানিস্তান হবে না, বাংলাদেশ ইরান হবে না। ইরান আপনি অপছন্দ করেন, আমিও অপছন্দ করি, কিন্তু ইরানের সায়েন্স এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট দেখেন, ইরানের নিজস্ব কালচারাল হেরিটেজ এবং সেইটার ডেভেলপমেন্ট দেখেন। আফগানিস্তান আপনি তালেবানদের অপছন্দ করেন, কিন্তু তালেবানদের একটা আইডিওলজি আছে এবং তারা কিন্তু 2001 থেকে ফাইট করে 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 আজকে এই জায়গায় আসছে। কিন্তু জামাত তো এরকম ডিভোটেড না, জামাত কমিটেড না। দেখেন জামাত এই নারী স্বাধীনতা নিয়ে কথা বলছে, নারী স্বাধীনতার বিপক্ষে স্ট্যান্ড নিয়েছে, নারীকে ঘরে থাকতে বলছে, কিন্তু জামাতের পক্ষে এই নারীরাই বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতেছে। এটা দ্বিচারিতা হলো না?
আপনি তো ভোট চাওয়া তো নারীর কাজ না, নারীর কাজ তো সন্তান লালন পালন করা, সংসার দেখা, এতে সে নাকি খুব ভালো। তো এই জামাতে ইসলাম সম্পর্কে সতর্ক থাকতে হবে। গতকাল কোনো একটা রাষ্ট্রদূতের আমন্ত্রণে কোনো একটা জায়গায়, সেখানে জামাতের নায়েবে আমির ডক্টর তাহেরের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের খুব হট্টক হয়েছে। এটা শুনলাম। আজকে জামাতে ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা ছিল, সাডেনলি সেটা স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে আজকে জামাতের আমির শেরপুরে তাদের যে একটা উপজেলার আমির কদিন আগে মারা গিয়েছিল, তার কবর জিয়ারত করতে যাবে এবং শেরপুরে দুটো জনসভা অ্যাটেন্ড করতে যাবে। একটা কেন্দ্রীয় নির্বাচনী ইশতেহার ঘোষণা করাটা তো এর চেয়ে মোর ইম্পর্টেন্ট। উনি তো একদিন আগে বা পরে শেরপুরে যেতে পারতেন। তাহলে ঘটনাটা কি? জামাতের সাথে কিন্তু বিএনপির একটা মুখোমুখি অবস্থান বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। তো এখন এই জামাতে ইসলাম সম্পর্কে অনেকেই অনেক কথা বলেন, এরা দুর্নীতি করে না, এরা এই করে না, সেই করে না, বাট বি কেয়ারফুল। শেখ হাসিনার আমলের নারী স্বাধীনতা চাইবেন, রাত বিরেতে নারী ঘুরে বেড়াবে। আমি দেখেছি যে বিশেষ করে রমজানে 3টা-4টার দিকে সেহরি করতে যাচ্ছে আমাদের মেয়েরা, ঢাকা শহরে নিশ্চিন্তে ঘুরে বেরিয়েছে। সেই স্বাধীনতা কিন্তু আপনারা পাবেন না যদি জামাত ক্ষমতায় আসে। গেট রেডি ফর দ্য কনসিকুয়েন্সেস। লাগাবেন মাকাল ফলের গাছ আর আশা করবেন আপেল ফল, সেটা তো হবে না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।